আজকে রাজনীতির একেবারে চূড়ান্ত লেভেলের যে চর্চাটা চলছে সেই চর্চাটা আপনারা অবশ্যই জানেন। সেই চর্চাটা হচ্ছে বিহার রাজ্যের একেবারে আইএসআইআর মানে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন নিয়ে। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে দেখতে পাচ্ছি। এই যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, এটা কিসের জন্য, কি ব্যাপার, পুরো বিষয়টা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজকে এত বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে বিহার, যেখানে কিন্তু 58 লক্ষ কিন্তু মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, কথাটা শুনতে এরকম লাগছে অ্যাকচুয়ালি, কিন্তু 58 লক্ষ যে একেবারে সিম্পল ভোটার বাদ চলে গেছে তা কিন্তু নয়। এর পিছনে কিন্তু রয়েছে অনেক বড় রহস্য। এই 58 লক্ষের মধ্যে কিন্তু 21.5 লক্ষ কিন্তু মৃত ব্যক্তি, তো সেক্ষেত্রে ওটা বাদ চলেই যাবে বা চলেই যেত স্বাভাবিকভাবে। এবং তার মধ্যে কিন্তু 31 লক্ষ রয়েছে কিন্তু যারা অন্যত্র চলে গেছে, যারা পরিযায়ী শ্রমিকের মধ্যেই পড়ে যায় আর কি, অন্যত্র চলে গেছে। আর 1.5 লক্ষ এমন ভোটার তারা পেয়েছে যে ভোটার তালিকা কিন্তু দেখলে একেবারে চোখটা কেড়ে যাচ্ছে, যে একটা মাত্র বিধানসভা কেন্দ্রে কিন্তু তাদের নাম নথিভুক্ত রয়েছে। তো এই চর্চার কেন্দ্রবিন্দুতে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রকমের প্রতিক্রিয়া, বিভিন্ন রকমের ঝড় কিন্তু উঠেছে। আজকে বিহারের এত রকমের একটা সমস্যার সম্মুখীন হয়েছে, বিহারের প্রত্যেকটা মানুষ কিন্তু বিধ্বস্ত হয়ে উঠেছে। এবং তারই মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিরোধী দলনেতা, অনেক বিরোধী পার্টি কিন্তু তারা কি করেছে, তারা বিষয়টাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবং সেখানে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের যে সরকারি যে আধার পরিচয়পত্র, রেশন পরিচয়পত্র এবং আমাদের যে রেশন কার্ড পরিচয়, আধার কার্ড এবং তার সাথে সাথে আমাদের ভোটার কার্ড যেটা রয়েছে আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু গণ্য হচ্ছে না। ওই তিনটেকে কিন্তু কমিশন বাদ দিয়েছে। কমিশন বলতে চাইছে আধার কার্ড শুধুমাত্র একটা জাস্ট পরিচয়পত্র, এবং এটা কখনোই কিন্তু আমাদের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে না। এবং আইডি কার্ড যেটা ভোটার আইডি কার্ড, সেটাকেও কিন্তু কমিশন বাদ দিয়ে দিয়েছে, যে ওটাতে গেলে কিন্তু আমরা চলবে না। এবং রেশন কার্ডে কত দুর্নীতি হয়েছে, কত কি হচ্ছে প্রত্যেকটা রাজ্যে, সেটা আপনারা মানে অবুঝ কিছু নেই, আপনি সবই জানতে পারছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু চলেছে প্রচণ্ড ঘোর দুর্যোগ। তাহলে আমাদের আধার কার্ড, আমাদের রেশন কার্ড, আমাদের ভোটার আইডেন্টি প্রুফ কিন্তু কোনোভাবেই লাগবে না। এর পরবর্তীতে কমিশন কিন্তু 11টি নথি কিন্তু আমাদেরকে বেছে দিয়েছে। এবং তার মধ্যে আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাবেন, তার মধ্যে কিন্তু স্পেশালি যেটা থাকছে সেটা হচ্ছে 1987 সালে যে ভোটার তালিকা হয়েছিল, মানে ওই আগে যারা বাসিন্দা ছিল তাদের কিন্তু যে কোনো একটা পরিচয়পত্র থাকলে হবে। সেটা হতে পারে ব্যাংকের পাসপোর্ট, ব্যাংকের কোনো কাগজপত্র হতে পারে, কিংবা এলআইসি কোনো কাগজপত্র হতে পারে, তার জন্ম সার্টিফিকেট। তারপরে পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পেয়েছি আরও অন্যান্য নথি কিন্তু তারা চেয়েছে। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে পাসপোর্ট রয়েছে। তারপরে কেউ যদি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বা কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারী যারা থেকে থাকে তাদের যে সমস্ত চাকরি করার যে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে সেগুলো হতে পারে। এবং এই রকম করে কিন্তু টোটাল 11টি নথির কিন্তু প্রয়োজন এখানে পড়বে। এবং তার মধ্যে যারা তপশিলি উপজাতি জাতি রয়েছে তাদের যে একটা ন্যাশনাল সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু লাগবে। বিহারের ক্ষেত্রে যেরকম এনআরসি সার্টিফিকেট লাগবে, সেখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এরকম করে টোটাল কিন্তু 11টা নথি দেওয়া রয়েছে এবং এই নথিগুলোর ভিত্তিতে কিন্তু প্রমাণপত্র দাখিল করতে হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে বিহার রাজ্যে যেরকমভাবে এই যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশনটা চলছে, এই রিভিশনটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে অনেকে আশা করছেন। কেননা 2002 সাল থেকে 2004 সালের মধ্যে আমরা দেখেছি যে একটা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন কিন্তু হয়েছিল। সেই রিভিশনটা কিন্তু পুরো সমস্ত অল ওভার কিন্তু ইন্ডিয়াতে হয়েছিল এবং তার মধ্যে বিহারে হয়েছিল 2003 সালে। তাই সেখানে কিন্তু 2003 সালে যারা ভোটার তালিকায়, ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই কোনো কাগজপত্র জমা দেওয়া লাগবে না, আপনি কিন্তু তারা ভোটার লিস্টের নাম পেয়ে যাবেন। কিন্তু ওর পর থেকে শুরু করে 2003 সাল থেকে শুরু করে আজকে 2025 সাল পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্ত করেছে ওদের কিন্তু বিষয়টা যাচাই করার জন্য কমিশনের আজকের এই পদক্ষেপ। এবং সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছে আমাদের নির্বাচন কমিশন। তারা বলছে যে এই যে 22 বছরের মধ্যে কত কি ঘটেছে সেটা কিন্তু আমাদের দেখার রয়েছে। আর এই বিষয়ে লক্ষ্য করে কিন্তু আমাদের আরও একটা কথা বলতে হয়, তাহলে যদি 2002 সালের বিষয়টা ওখানে চেয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে তো 2003 সালে হয়েছিল যে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, তাহলে সেইটা কিন্তু আমাদের এখানে যখন কাগজপত্র যাচাই হবে তখন কিন্তু পুরো বিষয়টা আমাদের 2003 সালে যারা নথিভুক্ত থাকবে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হতেই পারে না।
তো এইভাবে কিন্তু আমাদের কমিশন তারা কিন্তু বিভিন্ন রকমের মতবাদ প্রদান করেছে এবং 1 আগস্ট মানে আগস্ট মাসের 1 তারিখে কিন্তু নির্বাচন কমিশন বিহার রাজ্যেই কিন্তু তাদের নতুন লিস্ট কিন্তু একেবারে পাবলিশ করে দেবে। এবং আমাদের রাজ্যে কবে হবে সেটা নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে 2026 সালে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কিন্তু আমাদের রাজ্যে একেবারে 2026-এর আগে কিন্তু এই স্পেশাল ইনসেনটিভ রিভিশন একদম হতে বাধ্য। এবং তাই মনে করছে এর সঙ্গে জড়িত যে সমস্ত কমিশনার মানে আধিকারিকরা যারা রয়েছেন তারা কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে, তারাই কিন্তু এই মন্তব্যটা করে ধরেছেন। তাহলে আপনাদের কি মনে হয় আজকের এই যে সমস্যাটা পড়ছে 58 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে বিহারের ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে যদি এই স্পেশাল ইনসেনটিভ রিভিশনটা হয় তাহলে আমাদের রাজ্যে কত পরিমাণে লোক বাদ চলে যাবে আমরা কিন্তু কল্পনাই করতে পারছি না, জাস্ট কল্পনাই করতে পারছি না কি হতে পারে। কেননা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে? এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বিজেপি যারা রয়েছে, বিজেপি সরকার কিন্তু বলছে এটা সাফাই করা হচ্ছে, সাফাই করা। আর এদিকে যখন কংগ্রেসের কাছে এই প্রশ্ন চলে আসে, কংগ্রেস বলছে জবাই করা হচ্ছে, গণতন্ত্রকে জবাই করে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম বাংলার শাসক শ্রেণী তারা বলছে যে এটা একটা গভীর ষড়যন্ত্র, এটা গভীর ষড়যন্ত্র। তো এই তিনটে পার্টি কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রদান করেছে। তো এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু যেতে হবে, আমাদের চলতে হবে, বিষয়টা কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খে বুঝতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদের নথি জোগাড় করতে হবে। বিরোধী দলের সমস্ত কর্মীরা বা সমস্ত মানুষরা কিন্তু একটা কথাই বলছে যে 1 মাসের সময়ের মধ্যে কেন এত একবারে হ্যাঁচা বেচা করে এতটা ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে। আগে যখন স্পেশাল ইনসেনটিভ রিভিশন হয়েছিল তখন তো কয়েক মাস ধরে চলতো, তাহলে এখন কেন 1 মাসের মধ্যে এটা হয়েছে? এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন বলছে যে হ্যাঁ, এটা আপনারা ঠিকই বলেছেন, কিন্তু হ্যাঁ এটা আমরা সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই চলছি। কেন সুপ্রিম কোর্টে কিন্তু অনেক রকমভাবে মামলা হয়ে গেছে যে কেন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড কেন বৈধ নথি হিসেবে গণ্য করা হচ্ছে না। তখন সুপ্রিম কোর্ট আবার নির্বাচন কমিশনকে এই তিনটেকে একেবারে নথি হিসেবে গ্রহণ করতে বলেছিল, কিন্তু সেখানে কমিশন ডাইরেক্ট কিন্তু মেসেজ দিয়েছিল যে এই তিনটেকে আমরা গণ্য করব না, কারণ আধার পরিচয়পত্র একটা জাস্ট প্রমাণপত্র হতে পারে, ওটা ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু বলা যেতে পারে না। তো এইভাবে চলছে পুরো বিষয়টা এবং এর মধ্যে দিয়ে কিন্তু মানে বাংলার রাজনীতি থেকে শুরু করে আমাদের ভারতের রাজনীতি কিন্তু একেবারে মেতে উঠেছে, গর্জে উঠেছে। তাহলে কি হতে পারে এর পরবর্তীতে? কত লক্ষ ভোটার বাদ যাবে, তাহলে এদের অবস্থা কি হতে পারে আমরা কিন্তু মানে ভেবেই পাচ্ছি না। এবং বিরোধীরা প্রশ্ন করছে, বলছে যদি আমাদের আধার কার্ড পরিচয়পত্র না হয়ে থাকে, আমাদের রেশন কার্ড যদি পরিচয়পত্র হিসেবে গণ্য না করতে পারি, আমাদের ভোটার কার্ড যদি পরিচয়পত্র হিসেবে গণ্য করতে না পারি, তাহলে যে নির্বাচন কমিশন 11টা নথি দিয়েছেন তার মধ্যে কিন্তু এমন অনেক নথি রয়েছে যেখানে কিন্তু নামের উল্লেখ নেই, মানে নামের উল্লেখ রয়েছে কিন্তু বয়সের উল্লেখ নেই। সেই বয়সের উল্লেখ না থাকে, যেমন সিম্পলি একটা এক্সাম্পল দিই, যেরকম ওই বনাঞ্চলের অধিকার থাকে যদি কোনো মানুষের, তাহলে সেই বনের দলিলপত্র কিন্তু দেখাতে পারে সে, মানে এই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে। তাহলে আমাদের বিরোধীরা প্রশ্ন করছে যে কেন তাহলে ওইটা নথি হিসেবে গণ্য হচ্ছে। তারপর তফসিলি জাতি উপজাতিদের সার্টিফিকেট বা শংসাপত্রটা কিন্তু গণ্য হতে পারে, যেটা নির্বাচন কমিশন বলেছে। বিরোধীরা প্রশ্ন করছে যে ওই তফসিলি জাতি উপজাতিদের যে সার্টিফিকেট তাতে তো বয়সের উল্লেখ নেই, তাহলে নির্বাচন কমিশন কিভাবে বুঝবে? নির্বাচন কমিশন কিভাবে বুঝবে যে তাদের বয়স 18 পেরিয়ে গেছে? তাহলে কি হতে পারে পরবর্তী মুহূর্তে? আর তাই আপনাদেরকে আমি মানে আমাদের প্রত্যেকের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের পরবর্তী দিনে কিন্তু আমাদের রাজ্য এই স্পেশাল ইনসেনটিভ রিভিশন হতে পারে বা হতে বাধ্য একদম। সেজন্য আমাদের কিন্তু উপযুক্ত ডকুমেন্ট কিন্তু আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড় করে রাখতে হবে এবং এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। নির্বাচন কমিশন যে 11টা নথির কথা বলেছেন, সেক্ষেত্রে অবশ্যই সেই নথিগুলো প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে চাওয়া হতে পারে। কেন ওই বিহারে এক রকমের নথি চাইছে, ওয়েস্ট বেঙ্গল একরকম চাইবে, এরকমটা হতে পারে না। তো তাহলে তো মানে কমিশনের নিরপেক্ষতার নীতি নিয়েই প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো কিন্তু জোগাড় করে রাখতে হবে। তো আমাদের আরও বেশি সবিস্তার আলোচনা কিন্তু আমাদের আরও করতে হবে, আরও কিন্তু আমাদের জানতে হবে যে এই স্পেশাল ইনসেনটিভ রিভিশনটা কি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। তো আজকের প্রতিবেদনটা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। তো কাউকে সাবস্ক্রাইব করতে বলাটা ঠিক না, তবুও আপনাদের যদি এই বিষয়টা নিয়ে সামান্য কিছু উপকার হয়ে থাকে বলে আপনাদের মনে হয়, তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন, আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন।